মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচাকেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লীলা লীলা, বন্ধ হবে আনাগোনা। হয়তো এতদূর আসতে পেরেছি এবং হয়তো অন্যভাবে আমি কিছু কন্ট্রিবিউট করছি। আমার মানে যেহেতু আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আছি এবং আমার কাজের পরিসরটা বা যে কাজটা সেটা একটু অন্যরকম, ঠিক এক্স্যাক্টলি হয়তো সমাজের জন্য কিছু সরাসরি এখন অব্দি কিছু করে উঠতে পারিনি। তবে একটা জিনিস আমার এটা থেকে খুব মনে হচ্ছে, মানে শিক্ষাটা হয়তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এই যে একটা শ্রদ্ধানুষ্ঠান, সেটা থেকে আমি আশা করি সবাই যারা উপস্থিত আছেন তারা এতটুকু উপলব্ধি করতে পারলেন যে আমাদের পুঁথিগত শিক্ষার বাইরেও হয়তো কিছু অবদান আছে এই সোসাইটির প্রতি, যেখানে আমরা হয়তো কিছু মানে তারা হয়তো কিছুটা এডুকেটেড বলা যেতে পারে, যারা একটা জায়গা থেকে বেরিয়ে এসেছি আমরা, সেটা তাদের হয়তো কিছুটা অবদান আছে, যেটা আমি আজকে খুব ফিল করলাম। মানে সেই জন্যই আমি বলছি, না হলে হয়তো শুধু গানটা করে চলে যেতাম। বাইরে বাইরে থাকাকালে মানে অনেক কিছু, মানে আমার ঠাকুমার জন্য শ্রদ্ধা তো অবশ্যই, সেটা হয়তো নিজেদের লোকেরা এত সুন্দর করে বলে উঠতে পারে না যে কিভাবে তাকে তার ভালোবাসা বা তার অবদানটা বা কিরকম, মানে সেটা হয়তো তারা নিজেরা যখন তাদের একা থাকবে বা যারা মানে নিজেদের মতো করে স্মৃতিচারণাটা করবে। কিন্তু এটা থেকে মানে আমি এক্সপেক্ট করবো সবাই এই শ্রদ্ধানুষ্ঠান থেকে সুন্দরভাবে দিবেন। সবচেয়ে বড় কথা আমি এটা শুনতে পেলাম, মানে যারা সবাই উপস্থিত আছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মানে হয়তো আমার না অবশ্যই ধন্যবাদ, কারণ এটা একটা শিক্ষাটা সবার জন্য দরকার। হ্যাঁ, এবার আমাকে গানটা আমি গাইছি কারণ সবাই লেটও হয়ে গেছে অলরেডি। হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে দেখেন, হরপ্পা মহেঞ্জোদারোতে আপনারা অনেক কিছু পেয়েছেন, স্নানাগার পেয়েছেন, শস্যাগার পেয়েছেন, পয়ঃপ্রণালী পেয়েছেন, কিন্তু ঠাকুর ঘর মনে হয় পাননি। আর যদি সেখানে একটা মূর্তি পেয়েও থাকে, সেটা কি হয়েছে? আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মূর্তি রয়েছে। ইন্দিরা গান্ধীর মূর্তি রয়েছে, রাজীব গান্ধীর মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে। আজকে ভূমিকম্পে যদি এটা চাপা পড়ে যায়, তারপরে যদি এই ভূমিটাকে সরিয়ে আবার এই মূর্তিগুলো আবিষ্কার হয়, পরবর্তী প্রজন্ম কি ভাববে? ওগুলো কোনো দেবতার মূর্তি। তাই হরপ্পা মহেঞ্জোদারোতে যদি কোনো মূর্তিও পাওয়া থাকে, সেটা কিন্তু কোনো দেবতার মূর্তি নয়, ওটা একটা সংস্কৃতির ধারক এবং বাহক। তাই অনাত্মবাদ হচ্ছে ভারতের জীবন দর্শনের মূল মতবাদ। তাহলে আত্মা কথাটা আসছে কেন? আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি, আমরা প্রত্যেকে একটা করে জীবন নিয়ে জন্মাই, কিন্তু খুব কম মানুষই আছে যারা আত্মা নিয়ে মরি। আসলে আমাদের সারা জীবনের কর্তব্য হচ্ছে জীবনকে আত্মাতে উন্নীত করা, লাইফকে সোলে ট্রান্সফর্ম করা। পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না। কার্ল মার্কস বলুন, গৌতম বুদ্ধ বলুন, এরকম প্রচুর মানুষ রয়েছে। এখন বিপ্লবীদের মধ্যে ভগৎ সিং রয়েছে, যারা কোনোদিন আত্মাতে বিশ্বাস করতেন না। তাহলে কি তারা আধ্যাত্মিক মানুষ নয়? অধ্যাত্মবাদ সেটা নয়। অধ্যাত্মবাদ সেটাই যখন যে মতবাদটা আমাদেরকে শেখায় জীবনকে আত্মাতে উন্নীত করা। পৃথিবীতে একজন শ্রেষ্ঠ কবি পি.বি. শেলি, তিনি একজন ঘোষিত নাস্তিক, খুব কম বয়সে মারা গেছেন। কিন্তু যখন তিনি গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন, তখন তিনি একটা এসে লিখেছিলেন, নেসেসিটি অফ এথেইজম, অর্থাৎ নাস্তিক্যবাদের প্রয়োজনীয়তা। যে আর্টিকেলটা লেখার জন্য তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত করা হয়েছিল, আজকে সেই শেলির উপরে ওই ইউনিভার্সিটিতে বিভিন্ন গবেষণা করা হচ্ছে। কিন্তু সেই মানুষটি সারা জীবন কি করেছেন? যে কটা দিন বেঁচে ছিলেন, একেবারে ঠিক আমাদের সুকান্ত ভট্টাচার্যের মতো সারা জীবন ধরে মানুষের কথা চিন্তা করেছেন। তার একটা কবিতা আছে, টু এ স্কাইলার,
সেই কবিতার প্রথম কথাটা হচ্ছে, হেল টু দ্য লাইট স্পিরিট বাট দাও নেভার ওয়ার্ক। তিনি স্কাইলারকে সম্বোধন করছেন স্পিরিট। স্পিরিট বলতে আমরা কি বুঝি? ওরকম আত্মা। আমরা জানি মহাত্মা গান্ধী, মহাত্মা রায়চরণ সরকার, তারা এই যে মহাত্মা মহাত্মা বলছি, তারা কি এক একটা জীবন্ত ভূত? ব্যাপারটা তো তা নয়। তারা এমন কিছু কাজকর্ম করেছে, তাদের জীবনটাকে জীবদ্দশাতেই জীবন থেকে আত্মাতে উন্নীত করতে পেরেছে। আমাদের যদি জীবন থাকে আমরা বড় জোর সহানুভূতি দেখাতে পারি, কিন্তু আমাদের জীবন যখন আত্মাতে উন্নীত হয় তখন আমরা সহানুভূতি থেকে সমানুভূতিতে চলে যাই। আজকে আমরা যার স্মরণ সভা থেকে হাজির হয়েছি তার প্রতিবেশী বলেছে তার কথা কিভাবে ভাবতে, মানে কি জীবন মরণশীল কিন্তু আত্মা মরণশীল নয়। আত্মা মরণশীল নয় কোন অর্থে বলা হচ্ছে? জীবনকে আমরা এমন জায়গায় উন্নীত করতে পেরেছি যার জন্য আঙুরওয়ালা সর্দারকে তার প্রতিবেশীরা আজকে বলছেন আমরা মিস করছি। আজকে তার সন্তান বলছেন আমরা মিস করছি। তার নাতি নাতনি বা আমরা যারা তার সঙ্গে পরিচিত ছিলাম তারা বলছি আমরা তাকে মিস করছি। তার মানে কি তিনি অমরত্ব লাভ করেছেন, এইভাবে আমাদের মনের মধ্যে জীবনকে আত্মাতে এইভাবে উন্নীত করেছেন। তাই আত্মা আর কিছু নয়, আত্মা ভূত নয়, আত্মা পরলোকের ব্যাপার নয়। মৃত্যুর পরবর্তী ক্ষেত্রে যদি একটা মানুষকে আমরা স্মরণ করতে পারি তখন সেটাই আমরা বলবো যে তিনি জীবন থেকে আত্মাতে উন্নীত হয়েছে। তাই আমাদের সারা জীবনের কাজ হবে আমরা কিভাবে আমাদের নিজেদের জীবনকে আত্মাতে উন্নীত করতে পারি, যাতে করে মৃত্যু পরবর্তী ক্ষেত্রেও আমরা মানুষের হৃদয়ে থেকে যেতে পারি আঙুরওয়ালা সরকারের মতো। এই কটি কথা বলে আমার আঙুরওয়ালা সরকারের প্রতি আমার পরম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। হঠাৎই প্রফেসর, আপনি যদি কারো সংখ্যা গ্রহণ করেন দেখবেন নারীর সংখ্যা বেশি। আমি সৃজনশীল এবং তার দুই নম্বর বাদ দিয়ে তা এই যে ঘটনা ঘটছে সেটা কিন্তু ঘটনা আমি তার থেকে আলোচনা করতে পারি, মানে তার থেকে আলোচনা হবে না। কিন্তু পরের বছর কি আমরা আবার মুক্ত হব? পরের বছর কি স্মরণ সভা হবে? আমরা তো বহু বছরে বহু জায়গায় যাচ্ছি, অনেক কখনো মানে যায় না। প্রকৃতিগত নিয়মে প্রকৃতির যে 5 শক্তি, ক্ষিতি অর্থে যে মরুদ্ভূম, যার বাংলা অর্থ হচ্ছে মাটি, জল, আলো, বাতাস আর বৃক্ষ, এই পঞ্চশক্তির দ্বারা আমরা পৃথিবীতে আসি, আবার এই পঞ্চশক্তিতে আমরা বিলীন হয়ে যাই। সৃষ্টি এবং ধ্বংস এই পঞ্চশক্তির মধ্যেই সবকিছুই আছে। ফলে এর বাইরে আর কোনো বড় কর্তার হাত এখানে নেই, বিশ্বাস করি না। কারণ এই মাটি, জল, আলো, বায়ু থেকেই আমাদের জন্ম, আর মৃত্যুর পরে আবার সেই মাটি, জল, আলো, বায়ুতে ছাই মাটি হয়ে আমরা মিশে চলে যাই। তাই এই পঞ্চশক্তি দ্বারা পরিবেষ্টিত নিয়ন্ত্রিত পঞ্চশক্তি নিয়ন্ত্রিত এই ব্যবস্থায় মানব জীবনের সব মাঝে মাঝে আমি একটা কথা না বললে মনে হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। মাঝে মাঝে আমি এবং আমার স্ত্রী ওনার বাড়িতে যেতাম, তখন উনি ছিলেন এখানে। আজ আমরা তাকে হারিয়েছি। কষ্ট হচ্ছে এই কারণে, তখন যখন যেতাম তখন মৃত্যুর পরে যা কিছু সেটা অসার, অলিক এবং কল্পনাশ্রয়ী বলেই আমি মনে করি। যদি কোনো মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা, মনুষ্যত্ব, মানবিকতা, ভালোবাসা দেখানোর কোনো স্থান থেকে থাকে তাহলে এই ধূলি ধূসরিত পৃথিবী, তার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা, দায় দায়িত্ব পালন করার এটাই সব থেকে শ্রেষ্ঠ জায়গা। সুতরাং মৃত্যুর পর আমাদের সেই অর্থে কোনো দায় থাকে না। মৃত্যুর আগে পর্যন্ত শুধু আমার পরিবার পরিজন নয়, আমার সমাজে, আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার শহর, আমার সহনাগরিক, আমার দেশ, সমগ্র মানুষের প্রতি ভালোবাসা, মনুষ্যত্ব, মানবিকতা প্রদর্শন এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা মনে হয় সব থেকে শ্রেষ্ঠ উপায়। তাই মানুষ মৃত্যুহীন হতেই পারে তার কর্মের মধ্যে দিয়ে। সুতরাং স্মরণ অনুষ্ঠান
আমি বরাবরই একটা সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড, একটা বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবোধ নিয়ে বড় হয়েছে। একটা সময়ের পর আমি এই ব্রাহ্মণ্যবাদের অনুষ্ঠান, এই মন্ত্রোচ্চারণে কাউকে আঘাত না দিয়েই বলছি, ক্ষমা চাইছি যদি কাউকে আঘাত দিয়ে থাকি। আমি এগুলোতে আর বিশ্বাস করি না, আমি এখান থেকে অনেক দূরে। আমি মনে করি মানুষ যতদিন বেঁচে থাকে তার প্রতি দায়, দায়িত্ব, শ্রদ্ধা, ভালোবাসা, মনুষ্যত্ব দেখানোই সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা। আমি এই নীতিতে বিশ্বাস করি, তাই এই স্মরণ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমি শিক্ষকতা করি, আমার ছাত্রছাত্রীদেরকে এই প্রাসঙ্গিকতা নিয়ে আমার পড়ার বাইরেও তাদেরকে আমি বোঝাই, বলি এবং বিশ্বাসও করি। আমার নিজের সন্তান, কন্যা সন্তানকে, আমার স্ত্রীকেও আমি বলেছি যে মানুষের বেঁচে থাকা যতদিন ততদিন তার প্রতি দায় আমাদের থাকে। তাই অসার কোনো অলিক কল্পনাশ্রয়ী ভাবনায় না গিয়ে যতদিন কোনো একজন মানুষের সঙ্গে থাকো ততদিন মানুষকে শ্রদ্ধা করো, ভালোবাসো, মানবিক হও, মনুষ্যত্ব থাকা, সেই সূত্র, সেই ভাবনা আপনাদের সবার সামনে আমি ব্যক্তিগতভাবে জানালাম। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি আবারও আমার দিদার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই স্মরণানুষ্ঠান আরো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক, যেখানে মানুষ সত্যি সত্যি যেন মানুষের প্রতি শ্রদ্ধা জানায়। কোনো মেঘ, কোনো মুখোশের আড়ালে কোনো শ্রদ্ধা দরকার আসলে হয় না। যেখানে সত্যি আন্তরিক শ্রদ্ধা জানানো যায়, আমি মনে করি সেটা এটাই। এবং এই স্মরণানুষ্ঠানে আমাদের আশা সার্থক বলে আমি মনে করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নমস্কার, ধন্যবাদ। শুভেচ্ছা, সবাই আমার ভালোবাসা নেবেন। আমি কোনোদিন মায়েকে কিছু বলিনি, কিন্তু তো একটু ভয় ভয় লাগছে। ঠিক আছে, এটা ঘরেরই ব্যাপার। আমার যখন 13 বছর বয়স, আমার বর বিয়ে হয় সমুদ্রের পাশে যাবে, তো তখন থেকে মায়ের সাথে আমাদের আসা যাওয়া। এবং ওনারা আমাদের দুজনেই নিজের বলে সবসময় মনে হতো আমি ওনাদের নিজেরই বোনের মতো সবসময়। আর দিদির একটু ঘরের অভাব ছিল আমার বর দিয়ে, যার জন্য সমুদ্রের বাড়িতে আমাদের আসা, সারাদিন সমুদ্রের মায়ের সাথে থাকা, কথা বলা, গল্প করা, রাতেও শোয়া, দিনেও খুব অনেকে সত্যিকার চলে গেলে খুব মিস করি। অনেক ছোট বয়সে ওনার সাথে দীর্ঘ সময় ধরে একটা আমাদের আসা যাওয়া ছিল। তো আমার মনে হয় মানুষের যে সবাই যে একটা ধারণা, একটা মানুষ চলে গেলে সে চলে যায় আর নেই, কিন্তু আমার যেটা মনে হয় কোনো মানুষ পৃথিবী থেকে হারায় না। তার একটা সময় যে অন্তিম টাইমে আমাদের দেহটা একটা ভস্মে পরিণত হয়, সেটা তো সে জলে দিন, গঙ্গায় দিন, সেটা একদিন তো ওটা মনে করুন ভেসে যেতে যেতে বা কোথাও তো কোনো প্রান্তে কোনো কিনারায় খুলে একটা জায়গায় সে থাকে। ওই জন্য আমার মনে হয় আমাদের হয়তো এই শারীরিক যে শরীরটা চলে যায় তার জন্য আমরা খুব দুঃখ পাই, কিন্তু এর ভালো করে ভাবলে দুঃখ পেয়েও লাভ নেই। জীবন ধারণ করলে ওদের চলে যেতেই হবে একটা টাইমে। কিন্তু আমার মনে হয় পৃথিবীতে আমরা আছি, থাকবো। যতবারই আমরা যদি জন্মাই সেটা বিশ্বাস করি আমাদের শরীর এই পৃথিবী মাটি থেকে আমাদের উৎপত্তি, এখানেই আমরা রয়ে গেছি, আমরা হারাই না। আমার মনে হয় আমরা হারাই না, আমরা আছি, আমরা থাকবো। যার জন্য দুঃখ একটা হবে নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় সেই দুঃখটা সবসময় যদি আমরা ভালো করে ভাবি তাহলে সেই দুঃখটাও পাওয়া উচিত না। আমার বক্তব্য এই বলে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আত্মা কি, ব্রহ্ম কি, এবং এখন আজকল যেটা বলছে সেটা তো আপনারা জানেন, সেটা চন্দ্রমুখ বন্দ্যোপাধ্যায় থেকে কল্যাণী বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় সবাই বলছে। এই জ্ঞানে আমি সমৃদ্ধ হয়েছি, হয়ে আমার কর্মটা আমি করেছি। সুতরাং এটা কোনো আলাদা কিছু নয়, কোনো বিল প্রেচারও কিছু নয়, শুধুমাত্র আমার জ্ঞানটা যেখানে আমি আলোকিত হয়েছি। কারণ বুদ্ধদেব যেটা বলেছিল অর্থযুগ ভব, অর্থ মানে আত্মা নয়, অর্থ মানে মানুষের শরীর, জীবন। সেই মরে যখন চলে যায়, রোমান দার্শনিক বুদ্ধিসের একটা কথা ছিল, যখন মৃত্যু থাকবে তখন আমি থাকবো না, আমি যখন থাকবো না তখন মৃত্যু থাকবে। সুতরাং মৃত্যুটাই হচ্ছে শেষ কাজ, এবং সেটাই হচ্ছে তিনটে জগতের মধ্যে যে সুষুপ্তি জগৎ, মন, দেহ, শরীর কোনোটাই কাজ করে। আর
স্বপ্নজগৎ যেটা ছিল সেটা হচ্ছে ইন্দ্রিয়টা মনটা কাজ করে, শরীর কাজ করে না। কর্মজগৎ হচ্ছে যেটা যেটা আমার মা যদি তার সশরীরে কর্মজগতে যদি কিছু করে রেখে যান, সেই কর্মজগতের যে কিছু ধারা থাকে সেটার জন্যই আমার স্মরণ সভা করা। এই স্মরণ সভা করাটার উদ্দেশ্য হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীতের আমার যাদের কাছ থেকে আমরা এসেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানানো, বর্তমানে আমার প্রজন্ম, আমি যেটা আছি এবং ভবিষ্যতের প্রজন্ম তাদের কাছে ধারাটাকে চালিয়ে যাওয়া, ক্রমধারাটাকে বজায় রাখা, এটার জন্যই স্মরণ সভা। কারণ আমরা স্মরণ সভাতে বেশিরভাগ জায়গায় দেখেছি অনেক মানুষ তারা মানে যে মানুষটা অনেক কর্ম করেছে তার বাড়ির লোকেরা জানেই না সে কি কর্ম করেছে। স্মরণ সভায় সেই আলোচনা হয়ে তার চোখে জল এসছে, অন্তরে জল এসছে, ব্যাপারটা এইরকম নয়। সুতরাং কর্মজগতে যদি কোনো মানুষ কিছু কর্ম করে যেতে পারে সেটার জন্যেই সব কর্মের পরে, মৃত্যুর পরে আর কোনো কিছু থাকার কথা নয়। সেটা হচ্ছে অনুমেয়, অনুমানযোগ্য, কল্পনার যোগ্য। কোনো অনুমান বা কোনো কল্পনা যেমন বিজ্ঞান নয়, সেই অনুমান আর কল্পনা। কারণ ডক্টর নিয়াল সিং একটা কথা বলছে, সরি ডক্টর নিয়াল সিং জানেন যে ইন্ডিয়ান স্পেসে যে ছিলেন ইলাস্ট্রেটর ছিলেন, উনি একটা কথা বারবার একটা শব্দ ব্যবহার করতেন, অ্যাড্রেসটি অজ্ঞতা। আমি যেটা জানি না সেটা নিয়ে ভাবনা চিন্তা আমার কোনো মানে হয় না। আমি অজ্ঞ, আমি ঈশ্বর জানি না, ব্রহ্ম জানি না, আমি যেটা জানি সেটা নিয়ে আমি কথা বলতে পারি। সুতরাং আমার মা ছিল, মাকে আমি কাছ থেকে দেখেছি, মায়ের কাছ থেকে দেখার পরে মা চলে গেছে সেটুকুনি আমি জানি। তারপরে তুমি আমি কিছুই জানি না, এরপরে কি হবে না হবে কিছুই জানি না। সেটার জন্য আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে এসেছি আমি। সেটা হচ্ছে যে আমার মা কিন্তু কোনো বিচিত্রতা বা বৈচিত্র্য যে সেন্সে বলে ইন্দ্রগত, আমার মায়ের সেরকম কোনো মানে বড় একটা মানুষ নয় যে তার সম্বন্ধে এক এক করে এক বক্তা বিভিন্ন রকম বলে যাবে। আমি আমার যেন অনুভবের জায়গা থেকে, গভীর অনুভবের জায়গা থেকে যেটুকু ফিল করছি সেটা অনেক লোকে জানে না। বন্ধুগণ, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ডক্টর সুরঞ্জন দীপ আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার মাকে কীভাবে, আপনার মা আপনার প্রভাব বিস্তার করেছে। তো আমার মায়ের প্রভাবের চেয়ে বড় কথা আমি যেটা অনুভব করেছি সেটাই আমার কাছে ব্যাপার। তো প্রভাব বিস্তার মায়ের জন্য এইটা করেছে সেইভাবে আমি কি আর বলতে পারি, এটা আমার অনুভবের জায়গা। এবং সেই অনুভবের জায়গাটা এমন একটা জায়গা, সেটা আমি আমার যেটা বলছিলাম পরের প্রজন্মকে বলা, সেটা হচ্ছে যে মানে আমি সোশ্যাল জেরন্টোলজি নিয়ে অনেক লিখেছি, অনেক জায়গায় বলেছি, একটা কথা বারবার মনে হয়েছে। আমার মা একটা বছর বিছানাতে পড়েছিল। এই একটা বছর বিছানাতে পড়ে থাকার পরে আমি যতটুকু বুঝেছি যে হসপিটালের আইসোলেশন যেমন, আমার কথা নয়, ওটা ডক্টর অরিন্দম চক্রবর্তী দাস তার কথা ছিল, সেটাও যেন এক ধরনের অমানবিকতা, নৃশংসতা, আইসোলেশনে ফেলা। একটা মানুষ যখন বাড়িতে থাকে তার পাশে যে একজন মানুষ আছে তার অনেক অসুখ ছেড়ে যায়। সেই মানুষটার কাছে আমি এক বছর ধরে আমার মা বিছানায় ছিলেন। সেদিনে আমি বুঝতে পেরেছি তিনি জানতেন যে একটা মানুষ তার পাশে আছে। মানে আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমরা যারা আছি তারা আছে পাশে। এটাই যার জন্যে আমার মায়ের অ্যালজাইমার হয়নি, ডাইমেনশিয়া হয়নি। ছেলেবেলা থেকে আমার যারা বন্ধু বান্ধব যারা আমার বাড়িতে আসতো তার নামটাও শেষ দিন পর্যন্ত মনে রাখতে পেরেছি, তাকে দেখে চিনতে পেরেছি। পরবর্তী পর্যায়ে আমার কর্মজীবন, চাকরি জীবন, তারা যারা এসেছে তাদেরকে জিজ্ঞাসা করেছে তাদের নামটা, কিন্তু ফলে কিছুই বলেনি। কিন্তু তার পাশে যারা একটা মানুষ থাকে সেইটা জানার জন্য বারবার বলতো এটা কার্তিক মাস, 10 বার বলার পরে বলতো কার্তিক মাস, 10 বার বলার পরে কার্তিক এই দিন উনি ভোলেননি। মানে উনি সাড়া দিচ্ছেন আরে দেয়ার, মানে তুমি কি ওখানে আছো। এই যে ফিলিংসটা, এটা যাদের না হবে তারা সত্যি কথা আমার মনে হয়েছে এটা এইটার জন্য আমার কাছে আমি এত ভরাট হয়ে আছি। আমার কাছে মনে হয়েছে এই ভরাটের জায়গাটা আমার মায়ের সম্বন্ধে তেমন কিছু বলা নেই। মা যেটা বলে এখনকার যেটা বলে যে মাইন্ডফুল মেডিটেশন, এই মাইন্ডফুল মেডিটেশনের শব্দ একটা জীবনশৈলীর অঙ্গ হয়ে গেছে। আমার মা লেখাপড়া জানতেন না সেভাবে, তো মাইন্ডফুল মেডিটেশনটা উনি পালন করতেন। কীভাবে বলুন, আমাদের বলে নাকি খাওয়াটা 18 মিনিট ধরে খেতে হয় তবে এটি ভালো হজম হয়। আমার মা 1 ঘন্টা 10-15 মিনিট ধরে খেতেন চিরজীবন, 1 ঘন্টা ধরে খেতেন। তাতে কি হতো, এত চিবিয়ে এত রস গ্রহণ করতো, কোনটা কি খাবারের টেস্ট এগুলো বলতো। এই যে মাইন্ডফুল মেডিটেশন এখন ডাক্তাররা বলছে যে এখন কারণ কোলেস্টেরল হবে না, কারণ সুগার হবে না, কারণ এটা হবে বিশেষ করে কোলেস্টেরল এতক্ষণ ধরে ভেবে চিনতে খাওয়া। এই মাইন্ডফুল মেডিটেশন ছিল যখন নাকি জিনিসটার সঙ্গে কোনো কাজ করতে গেলে আমি গালাগালি খাই, বিছানার চাদরটা সোজা ঠিক করা গেছে কিনা, আমি 14 বার গালাগালি পারি না। আমার বই কাগজ
বিছানা চালু ঘুরতে থাকে, মা চোদ্দবার করে বাইরে গেলে পাড়া গ্রামে ঘুরিয়েছে, চাদরটা আবার ঠিক করতো। যদিও সেই চাদরটা ভালোভাবে ব্যবহার করতে গেলে জানি না, আমাদের শিরু কাছে তুলো দিয়ে অনেক বালিশ হয়েছিল, মা সুন্দর করে গুছিয়ে রাখতো। সেই তুলোগুলো দেখা গেল অনেক খেলা করেছে ইঁদুররা, মা সেগুলো ভালো করে করে, কিন্তু ওই কাজটা ঠিক মতন ওইভাবেই করেছে। এই ছিল মায়ের নিষ্ঠা। আর একটা কথা বলে আমি শেষ করবো মায়ের সম্বন্ধে, সেটা হচ্ছে, এটা না বললে আমার একটু লজ্জা পেয়ে যায়। সেটা আমার মা না, আপনারা যেমন শুনেছেন ম্যাট্রিক আইডল বলে শুনেছেন, আপনারা জানেন সবাই ম্যাট্রিক আইডল আমার আপনি আছে, সেই ম্যাট্রিক আইডল উত্তর কুমার আপনারা জানেন। আমার মা না লুডো আইডল আছে। কিরকম মানে বাড়িতে তখন উনি খাচ্ছেন, এসে লাইন পড়ে যেত। তখন আমাদের গ্রামে থাকতাম, গ্রামে মেয়েরা স্কুল ছুট মেয়ে বেশি ছিল, স্কুল ছুট মেয়ে, গ্রামের মেয়েরা বেশি স্কুল কলেজে যেত না, সেরকম ছিল। মধ্যবয়সী বউরা ছিল, মায়ের বয়সে একটু বয়স্ক লোকেরা ছিল, তারা সব লাইন দিত বাড়িতে এসে লুডো খেলতে গিয়ে, মানে কার দলে দিবে, কালকে তুমি ওনার দলে ছিলে, আজকে আমার দলে। কেন আমি মায়ের একদিন দেখেছিলাম দুটো লোক অপারেশন করা হয়েছিল, ছানি যখন করেছিল মা দেখতে পেত না, কিন্তু দূর থেকে লুডো খেলাটা যখন দেখতো, বলে তুমি 2 ছক্কা 3 পড়েছে, 1 ছক্কা বের কর, 1 ছক্কা দিয়ে ওই এটা কর, আর 3 দিয়ে ওইটা ডবল করে নে, ওটা 3 দিয়ে কাটছে, ও উপদেশ দিচ্ছে, তাই নিয়ে লুডো খেলে যাচ্ছে। মানে আমি দেখতাম ওনার ওই লুডো খেলা